একজন অটোওয়ালা একজন প্যাসেঞ্জারকে নিয়ে তার অটো করে যাচ্ছিল। হঠাৎ তার অটোটি অ্যাক্সিডেন্ট হয় এবং যে প্যাসেঞ্জারটি ছিল তার মৃত্যু হয়। এরপর থেকে সেই অটোওয়ালার জীবনে শুরু হয় বিভিন্ন ভৌতিক উপদ্রব। নমস্কার শ্রোতা বন্ধুরা, আরেকটি সত্য ভৌতিক ঘটনা আমি তোমাদের শোনাতে চলে আসলাম। আজকে যে ঘটনাটা সেটা আমাকে শুনিয়েছে সাহিল। অ্যাকচুয়ালি সাহিলের মামাবাড়ি কিষানগঞ্জে, সেখানে এই ঘটনাটা ঘটেছে। তো সাহিল আমাকে যেটা বলছে আমি তোমাদেরই সেটা শোনাচ্ছি। আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব, লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও, যাতে আরও সুন্দর সুন্দর ভালো ঘটনা আমি তোমাদের শোনাতে পারি। চলো এবার ঘটনায় ফিরে যাই। এই ঘটনাটি যার সাথে ঘটেছে তার নাম গিরিশ শাহ। তার সংসারে একটু লোনের বোঝা ছিল, যার জন্য সে অনেক রাতে পর্যন্ত অটো চালাতো। তার পরিবারে ছিল তার বউ আর 2 ছেলে। রাত 11টা নাগাদ গিরিশবাবু অটো নিয়ে দাঁড়িয়েছিল এক ধাবার সামনে। তখন এক ভদ্রলোক এসে বলে, দাদা যাবেন নাকি এই জায়গাটা? তো গিরিশবাবু যেতে রাজি হয়ে যায়। তারপর ওই প্যাসেঞ্জারকে অটোতে চাপিয়ে গিরিশবাবু মেন রাস্তাতে যাচ্ছিল ভালো মতনই। এবার ফাঁকা রাস্তা ছিল, তখন রাত 11টা বাজে। হ্যাঁ, বড় বড় লরি চলছিল কিছু দূরপাল্লার, তো রাস্তা এমনি অন্য দিনের বেলার থেকে ফাঁকাই ছিল। তো যখন যাচ্ছে যাচ্ছে হঠাৎ করে দেখতে পারে যে রাস্তার মাঝখানে একটা পাথর পড়ে আছে। ওই পাথরটিকে যখন পাশ কাটিয়ে অটোটি বের করতে যায়, তখনই অটোটি না ডিসব্যালেন্স হয়ে যায় আর রাস্তার পাশে এক খাম্বার সঙ্গে গিয়ে সজোরে ধাক্কা খায়। অটোতে বসে থাকা প্যাসেঞ্জারটি ছিটকে রাস্তার মাঝখানে গিয়ে পড়ে আর পেছন দিকে একটা লরি এসে তাকে পিষে দেয়। অ্যাক্সিডেন্ট হওয়ার পর গিরিশবাবুও তখন সেন্সলেস হয়ে যায়। তখন আশেপাশে থেকে লোকজন দৌড়ে এসে এই অবস্থা দেখে তো সবাই ঘাবড়ে যায়। তারপর দেখা যায় অটোর মধ্যে গিরিশবাবু বেহুশ হয়ে পড়ে আছে আর অটোটাও ক্ষতিগ্রস্ত হয়েছে। সবাই তখন ধরাধরি করে গিরিশবাবুকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যায় সামনেই একটা নার্সিংহোমে। এরপর পুলিশ এসে প্রাথমিক অনুসন্ধান করে গিরিশবাবুর বাড়িতে ফোন করে জানায় যে তার এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন বাড়ির লোক তো তাড়াতাড়ি নার্সিংহোমে যায় গিরিশবাবুকে দেখতে। আর গিরিশবাবু তখনও কোনো জ্ঞান ছিল না। পরের দিন জ্ঞান ফিরল গিরিশবাবুর সকাল 8টার দিকে, এবং 8টার দিকে যখন জ্ঞান ফেরে সে জানতে পারে যে তার যে প্যাসেঞ্জারটা ছিল সে মারা গিয়েছে। এটা শুনে গিরিশবাবুরও একটু খারাপ লাগলো, কারণ তার গাড়িতে প্যাসেঞ্জারটা ছিল। এখন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সেটা তো এখন কিছু করার নেই, কপালের বিষয়। যাই হোক, 3 দিন পরে গিরিশবাবুকে নার্সিংহোম থেকে ছেড়ে দেয়। মোটামুটি 1 মাসের মতো গিরিশবাবু বাড়িতেই ছিল, কারণ তার অ্যাক্সিডেন্ট হওয়ার পর না একটু রেস্টে থাকা দরকার ছিল। আর এর মধ্যে তার যে অটোটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটাকেও সে ঠিক করে নেয়। অটো ঠিক করার পর সে আবার অটো নিয়ে বেরিয়ে পড়ে, কারণ বসে থাকলে তো হবে না, কারণ মাথার ওপর অনেক লোন আছে। এইভাবে আরও 2-3 মাস কেটে যায়। গিরিশবাবু একদিন অটো নিয়ে বাড়ি ফিরছিল রাত 12:30 বাজে তখন, কারণ সে সময় কোনো আর প্যাসেঞ্জার পায়নি, তো খালি অটো নিয়েই বাড়ি ফিরছিল। এবার যখন বাড়ি ফিরছিল হাইওয়ে দিয়ে, তো তখন সেই জায়গার ওপর দিয়ে তাকে যেতে লাগলো, মানে যেখানে তাদের অ্যাক্সিডেন্টটা এর আগে হয়েছিল। এবার সেই জায়গাটা ক্রস করলো ভালো মতনই। যখন অটো নিয়ে বাড়ির সামনে চলে আসলো, তখন হঠাৎ লুকিং গ্লাসের মাধ্যমে দেখতে পেলো যে তার অটোর পিছনে আবছা ছায়ার মতন কেউ একজন বসে আছে। গিরিশবাবু ফট করে পেছনে ঘুরে তাকালো, কিন্তু দেখে যে পেছনে কেউ নেই। সে একটু ঘাবড়ে গেল প্রথমে, তারপর ভাবলো হয়তো চোখের ভুল, উল্টাপাল্টা দেখলাম হয়তো আমি। সে বাড়িতে এসে বাড়ির সামনে অটোটা পার্ক করলো, মানে অটোটা রাখার জন্য একটা আলাদা জায়গা আছে তার বাড়ির মধ্যেই। এবার বাড়িতে ঘরে ঢুকে হাত পা ধুয়ে ফ্রেশ ট্রেশ হলো। তারপর রাতের খাওয়া দাওয়া খেয়ে শুয়ে পড়লো। এবার রাত্রে যখন ঘুমোচ্ছে তখন সে একটা অদ্ভুত একটা স্বপ্ন দেখলো। স্বপ্নটা হলো যে সে অটো করে যাচ্ছিল রাস্তাতে, হঠাৎ তার পেছনে একজন লোক বসে আছে, এবং পেছনে সে বুঝতে পেরে মুখ ঘোরাতেই দেখে যে সেই লোকটি বসে আছে যে লোকটার সাথে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল। আর এটা দেখে তো মানে গিরিশবাবু ফট করে জেগে ওঠে আর হাঁপাতে থাকে। তখন তার স্ত্রীও ধর্মড়িয়ে উঠে পড়ে যে কি হয়েছে। লাইটটা যখন জ্বালালো তখন তাই গিরিশবাবু প্রচণ্ড ঘেমে আছে। যাই হোক, তারপর জল টল দিল, তারপর জিজ্ঞেস করলো কী হয়েছে। গিরিশবাবু বললো, না আমি একটু অন্যরকম স্বপ্ন দেখলাম, তো ও কিছু না, ঘুমিয়ে পড়ো তোমরা। পরের দিনকার গিরিশবাবু আবার সকালে অটো নিয়ে বেরোলো এবং সারাটা দিন তার ভালোই কাটলো। এবার রাত্রেবেলা যখন সে অটো নিয়ে বাড়ি ফিরছিল, হঠাৎ তার মনে হলো যে তার অটোর পিছনে কেউ বসে আছে।
গিরিশবাবু ঘুরে দেখলো, কিন্তু দেখে যে কেউ নেই পেছনে। কেন জানি তার বারবার মনে হচ্ছে যে অটোর মধ্যে কেউ বসে আছে। যাই হোক, বাড়িতে এসে আবার হাত মুখ ধুয়ে ফ্রেশ ট্রেশ হলো। এবার খাওয়া দাওয়া করে তো আবার ঘুমিয়ে পড়েছে গিরিশবাবু। এবার রাতের বেলা না কিছু খুটখুট আওয়াজ পাচ্ছে। গিরিশবাবু ভাবলো কী হলো, কেউ চুরি ঠুরি করতে আসলো নাকি অটোটা। সঙ্গে সঙ্গে লাইট জ্বালিয়ে অটোটা দেখার জন্য জানলাটা খুললো, আর খুলে দেখলো যে অটোটা যেখানে ছিল সেখানে সেরকম অবস্থাতেই আছে। তো খুটখুট আওয়াজটা কোথার থেকে আসে, তো গিরিশবাবু ভাবলো কোনো মনে হয় ইঁদুর ফিঁদুর এসেছিল, হয়তো তারই কোনো আওয়াজ পাওয়া হচ্ছিলো, যার জন্য ভুলভাল শুনেছে। এরপর গিরিশবাবু ঘুমিয়ে পড়ল। ভোর 4:30টার দিকে তার ঘুমটা আবার ভেঙে যায়। তখন সে ভাবলো যে আমি একটু বাথরুম করে আসি। এবার বাথরুম যাওয়ার জন্য সে বাইরের লাইটটা জ্বালালো। এবার তাদের যে বাথরুমটা ছিল সেটা ছিল ঘরের থেকে কিছুটা দূরে, মানে ঘর, তারপর উঠান, তারপর বাথরুম। এবার বাইরের লাইটটা যখন জ্বালালো, সেই আলোতে দেখতে পারলো যে বাথরুমের পাশে একটা আম গাছ ছিল। সেই আম গাছের গা ঘেঁষে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। গিরিশবাবু দেখে এটা চমকে গেল, আর স্বাভাবিক এরকম দেখতে পেলে যে কেউ চমকে যাবে। গিরিশবাবু এই বিষয়গুলো বাড়ির কাউকে বলল না, কারণ সবাই ভয় পেতে পারে। তাছাড়া তিনি তো ভুলভালও দেখতে পারেন, তাই বাড়ির কাউকে কিছু বলেনি। পরের দিনকার গিরিশবাবুর কোথাও অনুষ্ঠানে নিমন্ত্রণ ছিল। সে বাড়িতে অটোটা রেখে সে নিমন্ত্রণ খেতে যায় এবং রাত্রি 11টার সময় সে ফিরে আসে। এবার যখন একে আসলো বাড়ির কাছাকাছি, তখন সে একটু দূর থেকে দেখতে পারলো তার যে অটোটা রাখা ছিল সেই অটোটার মধ্যে কেউ বসে আছে পেছনের সিটে। গিরিশবাবু প্রথমে ভেবেছে যে পাড়ার কোনো ছেলে ফেলে হয়তো বসে আছে অটোটার মধ্যে। একটু সামনে আসতেই গিরিশবাবু বুঝতে পারলো যে ওটা কোনো ছেলে নয়, একটা লোক বসে আছে, কিন্তু তার মুখটা ভালো মতো দেখা যাচ্ছে না। গিরিশবাবু তখন তাকে উদ্দেশ্য করে বলল, কী হলো দাদা, আপনি কে, অটোর মধ্যে ভেবে বসে আছেন? লোকটা কোনো কথা বলেনি। তখন গিরিশবাবু আরও সামনে গিয়ে বলল, কী হলো, অটোর থেকে নামুন। এরপরে লোকটা যেই মুখ ঘুরালো গিরিশবাবুর দিকে, গিরিশবাবু দেখে তো একদম চেঁচিয়ে উঠল, কারণ ওই লোকটা ছিল সেই লোকটা যে লোকটা গিরিশবাবুর অটোর থেকে ছিটকে পড়ে গাড়ি চাপা পড়ে মারা গিয়েছিল। আর তার মুখের ডান পাশটা একদম মানে মাংসপিণ্ড ঝুলছে, এরকম অবস্থা। গিরিশবাবু এরকম দৃশ্য দেখে চিল্লিয়ে অজ্ঞান হয়ে যায়। তারপর তার আওয়াজ শুনে বাড়ির লোকজনও বেরিয়ে আসে, এসে দেখে গিরিশবাবু অটোর সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে। তারপর ধরাধরি করে ঘরে নিয়ে যায়। অনেকক্ষণ পর গিরিশবাবুর তারপর হুঁশ ফিরে আসে। তো গিরিশবাবু যখন হুঁশ ফিরে আসে তখন সবাই জিজ্ঞেস করে যে কী হয়েছে। তখন গিরিশবাবু বিষয়টি সবাইকে বলে যে এরকম যে লোকটি আমার অটোর থেকে ছিটকে পড়ে মারা যায়, ওই লোকটির আত্মা এসেছে আমার অটোর মধ্যে বসে থাকে, আর আমি আজকে ওনাকে দেখেছি এই অটোর মধ্যে। এই কথা শুনে তার বাড়ির লোক তো চমকে যায়, ভয়ও পেয়ে যায়, কারণ এরকম ঘটনা যদি শুনে বাড়ির কারোর সাথে ঘটছে, আর বাড়ির লোকের তো তখন অবস্থা তো খারাপ হবেই। যাই হোক, সেদিনকার রাতে তো আবার শুয়ে পড়ে। এবার মোটামুটি ভোর 4টার দিকে হঠাৎ গিরিশবাবু মনে হতে থাকে তার বুকের কাছটা না ভারী হয়ে আসছে। এবার গিরিশবাবু তো মানে হাত দিয়ে বুকটাকে ধরতে থাকে। হঠাৎ তার ফিলিংস হয় যে কেউ বসে আছে তার বুকের উপরে এবং তার গলাটা চিপে ধরেছে। গিরিশবাবু তো কোনো মতে হাত ছাড়াতে পারছে না, খালি হাঁসফাঁস করছে। এরকম করতে করতে অনেকক্ষণ হওয়ার পর তার ওয়াইফ বুঝতে পারে যে গিরিশবাবু কিছু একটা করছে। তাড়াতাড়ি যখন লাইট জ্বালায় তখন দেখে যে কিচ্ছু নেই। তখন গিরিশবাবু বলে যে আমার বুকের উপর বসে কেউ যেন আমার গলা টিপছিল। দুপুরবেলার দিকে গিরিশবাবুর এক ভাই সেখানকার এক শিব মন্দির থেকে একটা মাদুলি বানিয়ে নিয়ে আসে এবং গিরিশবাবুকে বলে সেটা পড়তে। মাদুলিটা পড়ার পর থেকেই গিরিশবাবু যে ভয়টা পাচ্ছিল বা যেই অপ্রীতিকর ঘটনাগুলো ঘটছিল সেটা একদম বন্ধ হয়ে যায়। গিরিশবাবু একদম 3 দিনের মধ্যেই একদম সুস্থ হয়ে ওঠে। গিরিশবাবু ভাবলো যে এখন তো আমি সুস্থ হয়ে গেছি, আর গলায় এই মাদুরিটা থাকলে এরকম অপ্রীতিকর ঘটনা আর ঘটবে না, তাই ঘরে বসে কী লাভ, আমি অটো নিয়ে যাই, বরঞ্চ কিছু টাকা ইনকাম করা হবে। এইভাবে গিরিশবাবু বেরোলো অটো নিয়ে এবং রাতে 9টা মতো চলে আসতো। এরকম মোটামুটি 4-5 দিন কন্টিনিউ চললো। তো ভাবলো তো আর কিছুই হবে না। 6 দিনের মাথায় গিরিশবাবু আবার রাত্রে 12:30টার সময় বাড়িতে ফেরে এবং বাড়িতে ফিরেই সে কারোর সাথে কোনো কথা বলল না। চুপচাপ গিয়ে শুয়ে পড়লো বিছানায়, না হাত মুখ ধুলো না খেলো। গিরিশবাবুর বউ বলল, কী হলো, খেলেন না? তো সে কোনো উত্তর দেয়নি, সে চুপচাপ শুয়ে আছে।
তো গিরিশবাবু বউ ভাবলো হয়তো আজকে বাইরে থেকে খেয়ে আসছে, নাহলে হয়তো শরীরটা ভালো লাগছে না, তাই চুপচাপ শুয়ে পড়েছে। এবার রাত 3:30টার দিকে গিরিশবাবুর বউয়ের ঘুমটা হঠাৎ করে ভেঙে যায়। একটা গড়গড় একটা আওয়াজ হচ্ছে। সে লাইট জ্বালায়, লাইট জ্বালিয়ে দেখে যে গিরিশবাবু নিচে বসে আছে পাকা মধ্যে, আর ঢুলছে খালি, মানে ওপর নিচে খালি ঢুলছে বাবু হয়ে বসে। গিরিশবাবু বউ তো এটা দেখে চমকে যায় আর বলতে থাকে, কী হয়েছে তোমার, তুমি নিচে বসে এরকম করছো কেন? হঠাৎ গিরিশবাবু হাসতে থাকে, আর সে কি হাসি, জোরে জোরে হাসি। আর এটা দেখে তো গিরিশবাবুর বউ তো প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং তার ছেলেদের ডাকতে থাকে। তার ছেলেরা দরজা খুলে দেখে যে তার বাবা মাটিতে এরকম হাসাহাসি করছে আর শুয়ে শুয়ে গড়াগড়ি খাচ্ছে খালি। এটা দেখে তো তারাও চমকে যায়। তারপর তাদের যে আশেপাশে যে আত্মীয় ছিল বা প্রতিবেশী ছিল তাদেরকেও ডেকে আনে। সবাই এসে দেখে যে গিরিশবাবু এরকম করছে, মানে মাটিতে গড়াগড়ি খাচ্ছে, হাসছে। সবাই তো এটা দেখে ভয় পেয়ে যায়। তখন একজন কি করে, একজন হনুমান চল্লিশা পাঠ করতে থাকে সেখানে। আর এটা যখন পাঠ করছিল, গিরিশবাবু আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায় এবং নিস্তেজ হয়ে যেতে যেতে একদম মানে মানে চুপচাপ হয়ে যায় একদম। তারপর তো সবাই ধরাধরি করে নিচের থেকে গিরিশবাবুকে উপরে ওঠালো এবং বিছানায় শুয়ে দেয়। তারপর গিরিশবাবু একা একা আবার ঘুমিয়ে পড়ে। তখন যে তার ভাইটা যে একটা মাদুলি নিয়ে এসেছিল, সেই ভাইটা লক্ষ্য করে যে গিরিশবাবুর গলার মধ্যে সেই মাদুলিটা নেই। তখন সে বুঝতে পারে যে বিষয়টা হলো সেই মাদুলিটা কোথাও হয়তো খুলে পড়ে গেছে, তার জন্য গিরিশবাবুর ওপরে কোনো আত্মা ভর করেছে। তখন সে সবাইকে বলল যে বিষয়টা। তারপর সবাই মিলে প্ল্যান করলো তাহলে গিরিশবাবুকে পরের দিনকা সেই মন্দিরে নিয়ে যাওয়া হোক। সবাই বলে ঠিক আছে, পরের দিনকা দুপুরবেলার দিকে তো ওখানে এক অঘরী সাধু আসে, তার কাছে নিয়ে যাওয়া হবে। তখন সকাল 8টা হবে, সবাই কাজ টাজ করছিল, আর গিরিশবাবু যেহেতু ঘুমোচ্ছিল তাই দরজাটা ভেজিয়ে রেখেছে। কিছুক্ষণ পর তার বউ যখন দরজা খুলে ঘরের ভেতর ঢুকলো, তখন দেখে যে গিরিশবাবু বিছানার মধ্যে নেই। তো বাইরে এসে সে সবাইকে বললো যে গিরিশবাবু কোথায় যেন বেরিয়ে গেছে। তখন সবাই খোঁজাখুঁজি শুরু করলো চারপাশে যে কোথায় গেল লোকটা। সবাই খুঁজলো, কিন্তু গিরিশবাবুকে আর পাওয়া গেল না। এবার কি করবে বুঝে পাচ্ছে না। এবার থানায় যে ডায়েরি করবে, 24 ঘন্টার আগে তো ডায়েরি করা যায় না। তো আর সবাই খুঁজেছে কিন্তু পায়নি গিরিশবাবুকে। এবার সন্ধ্যাবেলার দিকে একটা লোক এসে জানালো যে মেন রাস্তার ধারে একটা বিলের মধ্যে গিরিশবাবুর মতো একটা লোককে দেখলো ওখানে বসে থাকতে। সবাই তখন দৌড়ে সেখানেই গেল, গিয়ে দেখে সত্যি গিরিশবাবুর সেই বিলের পাশে একদম হাতে পায়ে কাদা মেখে সেখানে বসে আছে, আর তার পায়ের মধ্যে কাঁচ ঢুকে একদম রক্ত পড়ছে গল গল করে। কি হলো কেউ কিছু বুঝেই পাচ্ছে না। এদিকে গিরিশবাবুর কিন্তু কোনো সেন্স নেই, তার যে পা এতটা কেটে গেছে, হাতে পায়ে কাদা। এবার সবাই ধরাধরি করে গিরিশবাবুকে নিয়ে গেল সেই অঘরী তান্ত্রিকের কাছে। এবার একা তো কেউ ধরতে পারেনি, মানে মোটামুটি গিরিশবাবুকে নিয়ে যেতে 7-8 জন লেগেছে, কারণ তার গায়ে এতটাই শক্তি ছিল যে এই 7-8 জনও হিমশিম খেয়ে গেছে গিরিশবাবুকে নিয়ে যাওয়ার জন্য। এবার তো সবাই ধরাধরি করে গিরিশবাবুকে অঘরী তান্ত্রিকের সামনে গিয়ে বসালো, আর গিরিশবাবু তো প্রচণ্ড বাজে গালাগালি করছিল সবাইকে। তখন অঘরী তান্ত্রিকটা দেখেই বুঝতে পারলো যে এর মধ্যে কী হয়েছে। তিনি চোখ বন্ধ করে খানিকক্ষণ কিছু মন্ত্রতন্ত্র পড়লেন, তারপর যজ্ঞের থেকে ছাই নিয়ে গিরিশবাবুর দিকে ছুঁড়ে মারল। আর গিরিশবাবু তো তখন প্রচণ্ড চেঁচাচ্ছিল। তারপর সেই তান্ত্রিক আরও যারা লোকজন ছিল তাদেরকে বলল যে তোরা যা গিয়ে দেখ ওই অটো মধ্যে কোনো জায়গায় একটা ফটো পাবি, সেটা নিয়ে আয়। তখন সব লোক বললো অটো মধ্যে কিসের ফটো পাবো? তখন অঘরী তান্ত্রিকটা বললো একটা পাসপোর্ট সাইজের ফটো পাবি, যেটা একটা অন্য লোকের ফটো, তোরা খোঁজ ভালো করে দেখ পেয়ে যাবি। তখন সবাই গেল সেই ফটোটা খুঁজতে। সবাই মিলে যখন অটো মধ্যে সার্চ করছিল, খুঁজছিল পাসপোর্ট সাইজের ফটোটা, তখন অনেক খোঁজাখুঁজির পর সিটের একটা চাপা ভাঁজের মধ্যে দেখলো যে একটা পাসপোর্ট সাইজের ফটো আটকে আছে। তখন সেই ফটোটা নিয়ে তাড়াতাড়ি তারা অঘরী তান্ত্রিকের কাছে গিয়ে পৌঁছালো এবং জিজ্ঞেস করলো এই ফটোটা কার এবং কি হবে এই ফটো দিয়ে। তখন তান্ত্রিকটা দেখে বলল যে দেখ কী হয়। তারপর তিনি সেই ফটোটা নিয়ে কিছু মন্ত্র পড়ল, মন্ত্র পড়ে যজ্ঞের সেই আগুনের মধ্যে ফটোটা দিয়ে দিল। আর সঙ্গে সঙ্গে তখন সেই গিরিশবাবু চিল্লিয়ে উঠল প্রচণ্ড জোরে, চিল্লাতে চিল্লাতে তারপর একদম নিস্তেজ হয়ে এলো। তারপর সবাই ধরাধরি করে গিরিশবাবুকে উঠালো, আর অঘরী তান্ত্রিক বলল দেখ চলে গেছে, ওর শরীর থেকে যে আত্মাটা ছিল সেটা চলে গেছে। আর সবাই জিজ্ঞেস করলো তাহলে এটা কার ফটো নিয়ে আসলাম আমরা? তখন তান্ত্রিকটা বলল যে
গিরিশবাবুর অটো করে যখন ওই ভদ্রলোকটি যাচ্ছিল সেই সময় কোনো কারণে সে মানিব্যাগটা বের করে এবং তার মানিব্যাগেই ফটোটা ছিল। ঠিক সেই মুহূর্তে অটোটা যখন অ্যাক্সিডেন্ট হয় পোলে ধাক্কা খেয়ে, তখন তার মানিব্যাগ থেকে ফটোটা ছিটকে গিয়ে ওই সিটের কোণার মধ্যে আটকে যায়। আর লোকটা তো বাইরে যখন ছিটকে পড়ে যায় তখন পেছন থেকে লরি এসে তাকে চাপা দেয়। কিন্তু লোকটার আত্মা সেই সময় মুক্তি পায়নি, ঘুরে ফিরে সেই অটো মধ্যেই আবার চলে আসে, কারণ তার ফটোটা ছিল ওই অটো মধ্যেই। এবং গিরিশবাবুর উপর ভর করে গিরিশবাবুকেও নিয়ে যেতে চাচ্ছিল তার সাথে। যাই হোক, গিরিশবাবুর কপাল ভালো যে গিরিশবাবু বেঁচে আছে, আর ওই আত্মাটা এই অঘরীর দ্বারা এখন মুক্তি পেয়েছে। তো এরপর কেটে যায় 1 মাস। গিরিশবাবু এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। তো আবার সেই অটনে বেরিয়ে পড়েছে জীবনের সংগ্রাম চালাতে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ঘটনা। তো ঘটনাটা কেমন লাগলো একটু তোমরা জানিও, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার আর কমেন্ট করে দিও কেমন হয়েছে ঘটনাটা। তো আরও পরবর্তীকালে আরও সুন্দর সুন্দর ঘটনা তোমাদের জন্য নিয়ে আসবো। ততক্ষণে তোমরাও ভালো থাকো, আমিও ভালো থাকি। টাটা।